বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি। সকালে দিল্লিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার। সফরের প্রথম দিন দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেয়ার বিষয়ে আলোচনা হয়। দুই দেশের যৌথ অসমাপ্ত প্রকল্প নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের যোগাযোগ ও জ্বালানি খাতে আগ্রহ দেখিয়েছে ভারত। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে, যেই উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে। এরপরই ভারতের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। নেবার্স কাম ফার্স্ট, ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো। আমাদের কিছু সমস্যাগুলি আছে, বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ারগুলি নিয়ে, ওটা সম্বন্ধে আমরা বলেছি। প্রধানমন্ত্রীর 2 দিনের সফরে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা সহ 10টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। আলোচনা হতে পারে তিস্তা ইস্যুতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হীরক জয়ন্তী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রা, বৃক্ষরোপণ সহ 10 রকম কর্মসূচি নেওয়া হয়েছে, যা দেশ জুড়ে চলবে সারা বছর ধরে। প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া। 1949 সালের 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। 1966 সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তির সংগ্রাম, তাঁর ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। স্বাধীন হয় বাংলাদেশ। 75-এ জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ। এরপর 1981 সালে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবন বাজি রেখে এগিয়ে নিচ্ছেন দল ও দেশকে। 54 সালে যুক্তফ্রন্ট, 56 সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে, আজকে যেই উন্নয়ন প্রকল্পগুলি দেখছি, সেই ভিতগুলি আওয়ামী লীগের করা, যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন না। গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংবিধান, সব কিছু তো আওয়ামী লীগের করা। এমনকি গত 12 বছরে যে দেশের যে স্থিতিশীলতা, সেটিও তো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে। এবং আজকে যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে, সেটা তো আওয়ামী লীগের কারণে। দেশের সবচেয়ে পুরনো এই দলের 75 বছর পূর্ণ হচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করছে দলটি। থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 3 দিনের অনুষ্ঠান। বছর জুড়ে চলবে সভা, সেমিনার। 23শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে করবে জনসভা। আমন্ত্রণ জানানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে। ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা, এগুলো কাজ বছরব্যাপী চলবে। আগামীর বাংলাদেশকে বিশ্ব সভায় কিভাবে আমরা দাঁড় করতে চাই, সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে। সে বিষয়গুলো আমরা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। মানুষকে জানা দিতে যাচ্ছি, আওয়ামী লীগের বয়স হচ্ছে 75 বছর। এই বয়সে আওয়ামী লীগ ইতিহাসের কত ইতিহাস তৈরি করেছে। এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল, পাকিস্তানে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ বিলীন হয়ে গেছে। বাট আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়। আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হয়। সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও হাসপাতালে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাত 3:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার মেডিকেল টিমের এক সদস্য জানান, রাত 1:30টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে রাতে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে গুলশান 2 থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বিএনপি প্রেস উইং। সবশেষ গত 2 মে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সে সময় সিসিইউতে 2 দিন চিকিৎসা নেন। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কারণেই ঢাকাসহ 4 মহানগর ও যুবদলের কমিটি সহ নানা ইউনিটের নেতৃত্বে আনা হচ্ছে পরিবর্তন। কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতন আন্দোলন সফল করতে নতুন কমিটিতে নেওয়া হবে ত্যাগী ও যোগ্যদের। রাজপথে আন্দোলন বা নির্বাচন, সবখানেই একের পর এক হোঁচট খাচ্ছে বিএনপি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে নানা পদে পরিবর্তন এনেও গড়ে তুলতে পারেনি সফল আন্দোলন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তাই আবারও হাত দিয়েছে দল পুনর্গঠনে। সম্প্রতি একই সাথে বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি। যুবদলের কেন্দ্র ছাড়াও বিলুপ্ত হয়েছে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের কমিটিও। পরিবর্তন আনা হয়েছে ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে। কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের প্রয়োজনে যে কোনো সময় কমিটি বিলুপ্ত করা অস্বাভাবিক নয়। আজকে কমিটি দিলাম, এখানে আমি 3 বছর রাখতে হবে, নট দ্যাট। যদি কমিটি আশানুরূপ কাজ না করতে পারে, আমি আগেও ভাঙতে পারি, পরেও ভাঙতে পারি। তো সুতরাং দলের পুনর্গঠন কর্মটা তো চলমান। সেপ্টেম্বরে আন্দোলন শুরুর পর সরকারের মনোভাব বুঝে কর্মসূচির ধরন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানাচ্ছেন বিএনপি নেতারা। সেপ্টেম্বরে আমাদের আন্দোলনের 2টা লক্ষ্য। প্রথম ধাপ হইল আমাদেরকে এই সরকারের পতন ঘটানো। তো আন্দোলনটা হবে পতন ঘটানোর আন্দোলন। 2 নাম্বার হবে যে বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সেগুলিকে সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে ফেরত আনা। আবার সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্যে যে কোনো জায়গায় যদি নতুন রক্ত সঞ্চালিত হয় বা নতুন করে পানির প্রবাহ বাড়ানো যায়, সেখানে তো নিঃসন্দেহে গতি পায়। সুতরাং সাংগঠনিক এই নিয়ম মাফিক চলমান যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে এখানে নেতৃত্বের গুণগত পরিবর্তন আনাটা, এটা আমরা সবাই অনুভব করছি। দল পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই আরও কিছু কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সুনামগঞ্জে বন্যার উন্নতি হলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে উত্তরের 3 জেলা লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চলে আগামী 72 ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়বে। কিছুটা উন্নতি হচ্ছে সিলেট সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি। গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র 20 মিলিমিটার। আগামী 24 ঘন্টায়ও ভারী বৃষ্টির সুযোগ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এতে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদী তারা। গত 24 ঘন্টা সিলেটে ওই রকম ভারী বর্ষণ হয়নি, খুবই সামান্য বৃষ্টি হয়েছে এবং আজকেও ওই রকম উল্লেখযোগ্য বৃষ্টি হবে না আশা করি সিলেটের আশেপাশে এলাকায়। আর কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখছি না। আমরা যেটা আজকের আপডেট সেটা হিসাবে আমরা দেখছি না। আর বন্যার পানি অলরেডি আসলে নামা শুরু করেছে। এটা হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে নর্মালাইজ হয়ে যাবে। তবে বিপদ বাড়তে পারে উত্তরের 3 জেলায়। আগামী 3 দিন ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে 3 থেকে 5 দিনের জন্য বন্যার কবলে পড়তে পারে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। রংপুর, দিনাজপুরের উত্তর অঞ্চলে বিশেষ করে আপনার ইন্ডিয়ান ওইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এটা কন্টিনিউ করবে আগামী আরও 3-4 দিন। সেক্ষেত্রে ওই বৃষ্টিটা আপনাকে হয়তো তাদের ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন হতে পারে। উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী 72 ঘন্টায়। তো এই কারণে আপনার কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় আগামী 72 ঘন্টায় একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর রংপুরে যে কাউনিয়া পয়েন্টে আমাদের বিপদসীমার উপরে রয়েছে পানি, রংপুর জেলার যে বন্যা পরিস্থিতিটা কতিপয় নিম্ন অঞ্চলে সামান্য কিছুটা অবনতি হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়ছে। আগামী 72 ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদ নদীর পানি কমায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নামছে পানি। বাড়িঘর থেকে পানি নামলেও আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে বন্যার্তদের। বেশিরভাগেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় খাদ্য সংকটে বন্যা কবলিতরা। সদর উপজেলার দেখার হাওরপাড়ের সুলতানপুর গ্রামের বাসিন্দা বিলকিস বেগম। স্বামী ও 2 সন্তান নিয়ে থাকেন সরকারি খাস জায়গায়। 2022 সালের ভয়াবহ বন্যায় বিলকিস বেগমের কাঁচা ঘর বিধ্বস্ত হয়। 2 বছরের মাথায় আবারও হারিয়েছেন ঠাঁই। বাড়ি থেকে পানি নামলেও বসবাসের অনুপযোগী হওয়ায় ফিরতে পারছেন না। এবারে বন্যা আরো বেশি আমার ক্ষেত্রে হয়েছে, কিন্তু ভাই আমরা গরিব যারা তারা পায় না কোনো জিনিসপত্র, একটা ঘর দর, কিন্তু যারা আছে তারা পায়, আমরা পাই না। এই গ্রামের নিম্ন আয়ের অন্তত 50 পরিবারের অবস্থাও একই। আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে অনেকেই বাস করছে নৌকা বা অন্যের বাড়িতে। 5 দিন ধরে পানিবন্দী এসব মানুষের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। চেয়ারম্যান মেম্বার কেউ এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। স্কুলে আইতাম পারছি না, নাও দি মেঘের মাঝে তুফানের মাঝে জরির মাঝে তেবা দাইয়া উঠছি, আর একবারই আশ্রয় লইছে। ওখানে বর্তমানে গরু আমার পানি আছে। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় ধীরে নামছে বন্যার পানি। এখনও 542 আশ্রয়কেন্দ্রে আছেন 19,000 মানুষ। দুর্গতদের সহায়তার আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার। এখানকার ঘরবাড়ি তো আর আপনার ওই যে মাটির ঘরবাড়ি না, এখানে খড়ের বা ওইরকম আপনার টিনের ঘরবাড়ি, সেগুলো একেবারে ড্যামেজড হয় না, বাট কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমরা বন্যা পরবর্তীতে অ্যাসেস করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সুনামগঞ্জ জেলার 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর এছাড়া 11 উপজেলায় এখন পর্যন্ত 7 লক্ষ মানুষ পানিবন্দী আছে, এর মধ্যে 19,000 রয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু এই 5 দিন পরেও তারা কোনো সহায়তা পাননি। কি কারণে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের জন্য? দেখুন, আপনাকে আমি একটু প্রথমেই বলি, সুনামগঞ্জের সুরমা নদী সহ যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে সেসব নদ নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচে অতিক্রম করছে। আজকে সকালে পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, যার ফলে যে হাওর এলাকার যে সমস্ত বসতভিটা ছিল বা সুনামগঞ্জের সুরমা তীরবর্তী যে সমস্ত বসতভিটা ছিল, পানিবন্দী যারা ছিল আর কি, তাদের বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। আর আশ্রয়কেন্দ্রের আজকে নতুন তথ্য যদি দিই আমি, আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু মানুষ যেহেতু বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে, সেহেতু মানুষ কিন্তু তাদের নিজের বসতভিটা ফিরতে শুরু করেছে। আর যারা এখনো আশ্রয়কেন্দ্র রয়েছে তারা প্রায় 10 থেকে 12,000 মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র রয়েছে। তাদের বসতভিটা কাঁচা থাকার ফলে বসতভিটা বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে তারা এখনই আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না, আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারছে না। আর এর কারণ আসলে আমরা নিজেও দেখেছি, তাদের বসতভিটা ঢেউয়ের আঘাত বলে ঢলের পানির আঘাতে কিন্তু অনেকটাই একেবারেই ধুমড়ে মুচড়ে গেছে। এই কারণে কিন্তু এই মুহূর্তে তারা চাইলেও কিন্তু যেতে পারছে না যতক্ষণ পর্যন্ত না তাদের বাড়ি বসতভিটা সংস্কার করা হয়। আসলে যাদের বসতভিটা ভেঙেছে তারা কিন্তু অধিকাংশই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তারা এই মুহূর্তে তারা নিজের অর্থ দিয়ে যে বসতভিটা তাদের মেরামত বা সংস্কার করবে, এই সাধ্যটুকু তাদের নেই। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসনের একটা আওতায় নিয়ে আসবে, যেহেতু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির নিরূপণ করা সম্ভব হয়নি। আর খাদ্য সহায়তা কিন্তু এই মুহূর্তে একটু প্রকট আকার ধারণ করেছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে বানবাসীরা কিন্তু এখনো, প্রত্যন্ত এলাকার বানবাসীরা কিন্তু এখনো খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা এরকম পায়নি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি মানুষের পানি যদিও কমছে, মানুষের দুর্ভোগটা কিন্তু এখনো কমেনি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন জাকির হোসেন। 2022 সালে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার পর সুরমা কুশিয়ারা নদী খননের উদ্যোগ এখনও আলোর মুখ দেখেনি। 2 বছর ধরে চলছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। একটিকে প্রকল্প পাঠিয়ে কবে অনুমোদন ও নদী খনন শুরু হবে তা অনিশ্চিত। এদিকে 2 বছরের মাথায় আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট জেলার 80% এলাকা পানির নিচে। বন্যা নিয়ন্ত্রণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ সিলেটবাসী।
বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জিতে 2022 সালের জুনে 17 বছরের মধ্যে সর্বোচ্চ 5000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির প্রভাবে চেরাপুঞ্জি, শিলং ও আসামের পাহাড়ি ঢলে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যা হয়। পরবর্তীতে বন্যা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও এবারের বন্যায় প্রশ্নের মুখে সেসব সরকারি উদ্যোগ। বন্যা নিয়ন্ত্রণে সুরমার 52 ও কুশিয়ারা নদীর 53 কিলোমিটার এলাকা খননের সম্ভাব্যতা যাচাই শুরু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় সংস্থা IWMCGS 2 বছরের রিপোর্ট দিতে না পারায় একনেকে পাঠানো যায়নি এ প্রকল্প। এছাড়া সুনামগঞ্জ অংশে সুরমার বিভিন্ন শাখা ও উপনদী নিয়ে মোট 433 কিলোমিটার খনন প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 50 কোটি টাকা ব্যয়ে সিলেটে সুরমা নদীতে 80 কিলোমিটার বাঁধ নির্মাণ শুরু হয়েছে এবছরের এপ্রিলে। এই নদী দুইটা খনন প্রায় সুরমায় 52 কিলোমিটার এবং কুশিয়ারায় প্রায় 53 কিলোমিটার খনন নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে এবং প্রোটেকশন ওয়ার্কও ধরা হয়েছে। তো এই স্টাডির রিপোর্টটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমাদের ব্যক্তিগত যে মানবিক বিষয়গুলো আছে সেগুলো সমন্বয় করে আমরা সকল কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি। তো এইবারের যে বন্যা 3টি ধাপে, 29 তারিখ, এর পরে আবার 5 দিন পরে আবার বৃষ্টি হয়ে আবার বন্যা কিছু প্লাবনের সৃষ্টি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের ধীর গতিতে ক্ষুব্ধ সিলেটের নাগরিক সমাজ। গত 22-এর বন্যার পরে এই মহানগরী যেন আবার জলাবদ্ধতা বা বন্যায় যেন নাগরিকরা নাকাল না হন, সেটার জন্য আসলে কার্যকর কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। এছাড়া বন্যা মোকাবেলায় বন্যার সর্বোচ্চ উচ্চতা 10.8 থেকে আরও 1 মিটার বাড়িয়ে অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। 2 বছরের মাথায় মাত্র 1 মাসের ব্যবধানে 2 দফা বন্যা আক্রান্ত হল সিলেট অঞ্চল। ভৌগোলিকভাবে এলাকাটির অবস্থান এমন যে ভারতের উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল ধারণ করে সুরমা, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই নদীগুলো কেন এই পানি ধারণ করতে পারছে না তা বিশ্লেষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরও বাড়বে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি কমতে শুরু করায় সদর, রাজারহাট, চিলমারি সহ বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এছাড়া এখনও পানিবন্দী হয়ে আছেন প্রায় 10,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে আছে 2000 হেক্টর ফসলি জমি। এদিকে নেত্রকোনার উবধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টের পানি বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া ধনু নদের পানিও খালিয়াজুড়ি পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটারের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় কলমাকান্দার পর সদর, বারোহাট্টা, খালিয়াজুড়ি সহ অন্তত 120 গ্রামের 30,000 মানুষ পানিবন্দী। গ্রামীণ রাস্তা তলিয়ে চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। আমরা বহুত কষ্টতে আছি। এখানে চলাচল বন্ধ, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা ডুবে গেছে, পানি কমর পানি হয়, আমরা বাড়িতে কেমন লাগে। 3 দিন ধরে হানি আইসে, আমরা বাড়ি জানা গুরু বছর তো আটকা করতে গেলে তো বের হন জানা রাহন জানা। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমরা দেখছি যে উত্তরের জেলাগুলোতে পানি বাড়ছে, সেক্ষেত্রে রংপুরের বর্তমান অবস্থা নিয়ে জানাবেন। সেখানে যারা বন্যা দুর্গত তাদেরকে কি সহায়তা সঠিকভাবে দেয়া হচ্ছে কিনা? এটি কিন্তু করা হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও কিন্তু আমরা দেখেছি যে যেসব ভাঙন কবলিত জায়গা সেটি কিন্তু তারা মেরামত করার চেষ্টা করছে জিও ব্যাগ ফেলিয়ে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু গদাই একটা গ্রাম, এই গ্রামের কিন্তু যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু ভেঙে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি একেবারেই অর্থাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই রাস্তাটি গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে রাস্তাটির উপর দিয়ে মানুষ চলাচল করছে, কিন্তু সেটি এখন আর নেই। তবে এখানকার মানুষের দাবি রয়েছে যে এখন যেহেতু একটু পানি কমতে শুরু করেছে অন্য পয়েন্টে, অর্থাৎ তিস্তার যে অর্থাৎ কাউনিয়া পয়েন্টে পানি বেড়েছে, এই জায়গায় কিন্তু পানি কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখানেই জিও ব্যাগ দিয়ে কিন্তু সেটি রোধ করার যে চেষ্টা, এটি কিন্তু যদি করা যায় তাহলে হয়তো বা এই জায়গাটি রক্ষা পাবে। তবে রংপুরের আপনারা নিশ্চয়ই জানেন যে অর্থাৎ লালমনিরহাট এবং কুড়িগ্রামের যেসব জায়গাতে এখন পানি বেড়েছে সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে নেমে আসছে অর্থাৎ নিচু এলাকাগুলোতে। আপনি নিশ্চয়ই জানেন যে সেই পানিগুলো যখন আসে তখন এই কাউনিয়া পয়েন্টে কিন্তু পানি বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা
বিপদসীমার উপর দিয়ে, সেক্ষেত্রে কিন্তু পানিগুলো বেড়ে গেছে। আপনি জানেন যে ফসলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, কারণ এই পানিটি দীর্ঘই ছিল অনেক দিন ধরে, অর্থাৎ বন্যার পানিতে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ফসল রয়েছে সেটি ধান পাট সেটি কিন্তু একটু হলেও নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। এলাকার যারা কৃষক রয়েছে তারা বলছেন যে তাদের যে ফসল সেটি কিন্তু এখন পানির নিচে রয়েছে। অনেকগুলো ফসল কিন্তু তারা কেটে কেটে বাসায় নিয়ে যাচ্ছে। আমরা রাস্তা দিয়ে যখন অর্থাৎ ভাঙ্গন কবলিতে আসা শুরু করছিলাম ওই সময় আমরা দেখেছি। তবে সব মিলে দেখা যাচ্ছে যে রংপুরের যেসব জায়গায় এখনও অর্থাৎ পানি বন্দী রয়েছে সেসব এলাকার লোকের কিন্তু ভোগান্তির অর্থাৎ এখনও বেড়ে গেছে। তারা কিন্তু গবাদি পশু এবং তাদের যে বাড়িঘর আসবাবপত্র সেটি কিন্তু সরানোর পর আবার অন্য স্থানে উঁচু স্থানে তাকে নিয়ে গেছে, সেটি থেকে তারা সেখানে থাকছেন এবং তারা বলছেন যে তাদের যে খাবারটুকু সেটিও কিন্তু এখন এই মুহূর্তে নেই। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানুষ যারা তাদেরকে সহযোগিতা করছেন সেটি কিন্তু তারা খাচ্ছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে তিস্তার এবং কাউনিয়া পয়েন্টের এবং গঙ্গাচড়া যেসব জায়গায় পানি বন্দী মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু এখনও রয়ে গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তাদের যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু দেবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে একটু আগে কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডের যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকালের ভিত্তিতে তারা একটি বরাদ্দ পাবেন এবং বরাদ্দ পেলেই তারা যে জিও ব্যাগ দিয়ে যেসব জায়গা ভাঙ্গন যেসব কবলিত এলাকা রয়েছে সেটি রোধ করার চেষ্টা করবেন এবং সেটি নির্মাণ করবেন সেটি বলছেন। তবে শুকনো মৌসুমে যদি সেটি বন্ধ করা না হয় এবং যখনই বন্যার সময় সেই সময় কিন্তু তারা এইসব ভাঙ্গন রোধ করতে পারে না, এইটি আসলে বলছেন স্থানীয়রা। তবে স্থানীয় দাবি রয়েছেন বারবার এই জায়গাটিতে, আপনি নিশ্চয়ই জানেন যে গত 1 মাস আগে কিন্তু এই জায়গাতে ভাঙ্গন দেখা দিয়েছে এবং তারপরে যে বন্যা হয়েছে সে সময়ও কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। এটি কিন্তু নদীটি বড় হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু আমার যে সাইটে আপনি নিচে দেখছেন এটি কিন্তু আরও অনেক দূর ছিল। আমরাও যখন এসেছি তারপর হচ্ছে আস্তে আস্তে কিন্তু ভেঙে গিয়ে কিন্তু বাড়ির আশপাশ চলে আসছে। তবে সব মিলে দেখা যাচ্ছে যে ভাঙ্গন রোডের চেষ্টা এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে না। উত্তরা জেলার রংপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে রয়েছে যাত্রীদের ভিড়। তবে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ফেরার কথা জানিয়েছেন অনেকে। স্কুল বন্ধ থাকায় অনেকে পরিবার রেখেই ঢাকা ফিরছেন। এছাড়া ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকে এখন ট্রেনে ঢাকা ছাড়ছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই অবস্থা। স্বস্তিতেই ঢাকায় ফিরছেন যাত্রীরা, তেমন ভিড়ও নেই। গাবতলী, মহাখালী সহ অন্যান্য বাস টার্মিনালে ভোর থেকে ঢাকায় ফেরা যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। সড়কে যানজট না থাকায় এবার ভোগান্তির অভিযোগ নেই যাত্রীদের। এদিকে এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি ও সড়কে গাড়ির চাপ কম। রোববার থেকে অফিস খুললে দোকানপাট, শপিং মল, গণপরিবহনে ভিড় বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, কমলাপুরে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর ট্রেনগুলো সময় মতোই পৌঁছাচ্ছে কিনা? আর অনেকেই তো ঈদের পরেও বাড়ি ফিরছেন, সেই ভিড়টা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, কমলাপুরের চিত্র যদি বলি, এখানে কিছুক্ষণ আগেই ভিড়েছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস। এই ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কথা ছিল সকাল 7:30টায়, সেটি সকাল 9টা পৌঁছেছে। যদিও আমরা বরাবরই দেখে থাকি উত্তরবঙ্গগামী যে কয়েকটি ট্রেন রয়েছে প্রতিটি ট্রেনই কিন্তু বরাবরই বিলম্ব থাকে 1 থেকে 1.5 ঘন্টা। সেটিকে আসলে অনেকটা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছে ওই অঞ্চলের যারা যাত্রী আছে। এছাড়া অন্যান্য রুটে যেসব ট্রেন রয়েছে সব কিন্তু সময় মতোই এই কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে, যদিও 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা অন্যান্য যেসব এলাকা থেকে ছেড়ে আসা ট্রেন ঢাকায় পৌঁছেছে সেগুলির বিলম্ব আধা ঘন্টা সর্বোচ্চ হয়েছে। আর যারা ঢাকায় ফিরছেন তারা বলছেন যে ট্রেন যাত্রা বরাবরই স্বস্তির, যদি শিডিউল বিপর্যয় না থাকে। যেহেতু আমরা দেখেছি যে এবারে ঈদ যাত্রার শুরুতেও তেমন শিডিউল বিপর্যয় ছিল না এবং আসার পথেও তারা ভোগান্তির কথা বলছেন না। তবে যারা টিকিট পাননি তাদের কিছুটা ভোগান্তি হয়েছে, দাঁড়িয়ে দীর্ঘ পথ যাত্রা করে ঢাকায় ফিরতে হয়েছে। এখন তারা বলছেন যে স্ট্যান্ডিং টিকিট অর্থাৎ দাঁড়িয়ে আসার জন্য টিকিট পাওয়া যায়, সেই টিকিট অনেকে বাড়তি দামে কিনেছেন, এটিও তারা অভিযোগ করেছেন। আর আমরা বরাবরই দেখে থাকি যে ঈদের আগে যারা বাড়িতে যেতে পারেননি তারা ট্রেনে করে তাদের বিভিন্ন গন্তব্য ঈদের পর ছোটেন। আমরা ঠিক একই চিত্র এবারও দেখছি যে ট্রেন যাত্রায় যানজটের কোনো ঝামেলা নেই, কারণে সবাই স্বস্তির যাত্রা হিসেবে ট্রেনকে বেছে নেন এবং বরাবরই আমরা দেখে থাকি যে ট্রেনে
উপচে পড়া ভিড় থাকে ঈদের আগে এবং পরে, সেই একই চিত্র কিন্তু আমরা এবারও দেখছি। তবে বাসের চিত্র যদি বলি, আজকে আমি কিছুক্ষণ আগে গাবতলী বাস টার্মিনালে ছিলাম, সেখানে দেখেছি যে গাবতলী বাস টার্মিনাল থেকে অন্তত 30টি রুটে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যায়, ঢাকায় আসে। সেখান থেকে শুধু উত্তরবঙ্গগামী অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পার হয়ে যেসব বাস ঢাকায় ফিরেছে সেগুলিতে কিন্তু ভোগান্তি ছিল। উত্তরবঙ্গগামী যাত্রী যারা ছিলেন বাসের, তারা বলছেন যে সিরাজগঞ্জ এলাকায় অর্থাৎ বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগ মুহূর্তে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তাদের যানজটে পড়তে হয়েছে। এছাড়া ঢাকায় প্রবেশের যেসব মুখ রয়েছে, অন্যান্য মুখে কিন্তু তেমন কোনো যানজটের খবর পায়নি, বা অন্যান্য রুটে যারা আসছেন তারা কিন্তু স্বস্তিতেই তারা ঢাকায় ফিরছেন। কমলাপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। সুন্দরবনের মধু আহরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও এর ভৌগোলিক নির্দেশক সনদ জিআই পেয়েছে ভারত। এতে ক্ষুব্ধ সুন্দরবনের মধু সংগ্রহ ও বিপণন কাজে নিয়োজিতরা। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকে দুষছেন তারা। যদিও বন বিভাগ বলছে সুন্দরবনের খালিশা ফুলের মধু জিআই সনদের জন্য আবেদন করবে তারা। 10,000 বর্গ কিলোমিটারের ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশ অংশে পড়েছে 6,517 বর্গ কিলোমিটার, বাকিটা ভারতে। শুধু আয়তনে নয়, বন থেকে মধু সংগ্রহেও এগিয়ে বাংলাদেশ। গত বছর 400 টন মধু আহরণ হয়েছে। একই সময় ভারতে আহরণ হয়েছে 157 টন। সব দিকে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনে জিআই পণ্য হিসেবে সুন্দরবনের মধুর জিআই সনদ পেয়েছে ভারত। আমরা গত বছরও প্রায় 4 লক্ষ কেজি মধু আমরা আহরণ করেছিলাম সুন্দরবন থেকে, প্রায় 4 লক্ষ কেজি। সুতরাং আমরা মনে করি যে প্রতিবেশী রাষ্ট্র যেটা আমাদের নিয়ে গেছে যে জিআইটা, এটা আমাদেরই প্রাপ্য। আমাদের না পাওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমাদের উপরে যে সংশ্লিষ্ট যারা মহল যারা এটা নিয়ে কাজ করেন বা যারা সরকার সংশ্লিষ্ট আছেন, আমি মনে করি এটা তাদের কিছু গাফলতি আছে। মধু নিয়ে গবেষণা করা ব্যক্তিরা জানান, 1 বছর আগে বন বিভাগ, শিল্প মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিআই সনদের চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা ভেস্তে যায়। বাংলাদেশের মধ্যে সুন্দরবনের বেশি অংশ পড়েছে এবং বাংলাদেশের পলিহ্যালাইন জোন যেখানে, সেই অংশেই সুন্দরবনের মধুটা বেশি সংগৃহীত হয়। আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে আবার চেষ্টা করি, আমি আশা করছি আমরা এটা একটা ভালো ফলাফল পাবো। বন বিভাগ বলছে খলিশা, গড়ান, কেওড়া, বাইন ও গেওয়া নামে 5 ধরনের মধু পাওয়া যায় সুন্দরবনে। এর মধ্যে খলিশা মধু শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। শিগগিরই এই মধুর স্বীকৃতি পেতে আবেদন করা হবে। খুলশির মধুটা কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার কোনো পার্টে এটা নাই। এই খুলশির মধুটাই আমাদের ইউনিক। আমরা চাচ্ছি যে খুলশির মধুটাকে নিয়ে মানে আগানোর জন্য। সুন্দরবনের মধুর জিআই সনদ পেতে সরকারের যথাযথ পদক্ষেপ চান এই খাতে জড়িতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত জিহাদ হাওলাদারকে আবারও 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেয়। তবে এদিন আদালতে সশরীরে হাজিরা দেননি অভিযুক্ত জিহাদ। দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে ভিডিও কনফারেন্সে আসামির বক্তব্য শুনে পরবর্তী হাজিরার দিন ধার্য করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস। 5 জুলাই আবারও তাকে আদালতে তোলা হবে। 23 মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। রিমান্ড শেষে 7 জুন তাকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই মেয়াদ শেষে শুক্রবার আবারও দ্বিতীয় দফায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশের কনস্টেবল পদে চাকরি করেই কোটিপতি জয়পুরহাটের মেহেদি হাসান। তার এমন আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া নিয়ে কানাঘুষা চলছে স্থানীয়দের। এরই মধ্যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। জয়পুরহাটের মেহেদি হাসান 2006 সালে কনস্টেবল হিসেবে যোগ দেন পুলিশে। এরই মধ্যে প্রায় কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, চাকরি পাওয়ার পরই শুরু হয় মেহেদির পরিবর্তন। কয়েক বছরেই গ্রামে তুলেছেন পাকা বাড়ি, কিনেছেন ধানি জমি। ক্ষমতার দাপটও চোখে পড়ার মতো। পুলিশ কনস্টেবল হয়ে এত টাকা পায় কোথায়, কিভাবে এলা জমি কিনে? 15 বিঘার মতো জমি কিনছে, একটা বাড়ি করছে। ওই মেহেদি বললে পলফোন দিয়ে নিয়ে যায়, টাকা হয়েছে জমি দেখেছেন কত বেশি লিখে নিয়ে
ওই জমি নিয়ে দিছে, আমাদের দেয়নি, আমাদের ফাঁকে দিছে। বন্ধের দিনে সে সাব রেজিস্ট্রারে বাড়িতে তার আত্মীয়র বাড়িতে উঠায় নিয়ে আসে, সে রেজিস্ট্রি করে 82 লক্ষ টাকা দিয়ে। এরই মধ্যে মেহেদীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। অভিযোগ রয়েছে মেহেদী হাসানের নামে মোট 91,24,254 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। ঋণ রয়েছে 9,30,870 টাকার। কমিশনের অনুমোদন ক্রমে সেটা আমরা এখানে অনুসন্ধান করি। অনুসন্ধান করার পর তার 62 লাখ টাকা সম্পদের, বৈধ সম্পদের সাথে 62 লাখ টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাই, এবং বর্তমানে মামলাটি আমাদের এখানে তদন্তাধীন আছে। যে কোনো পুলিশ সদস্যর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। আইন যেটা আছে আইন অনুযায়ী তার অনুসন্ধান চলবে, এবং আইনের দোষী সাব্যস্ত হলে তার পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো কর্তৃপক্ষ নিবে তার বিরুদ্ধে। আলোচিত মেহেদী হাসান নাটোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে 5 উপজেলায় 18 জন প্রার্থী জামানত হারিয়েছেন, যা জেলার নির্বাচনের ইতিহাসে রেকর্ড। এই ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সচেতন মহলের দাবি নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি, জনগণের সাথে বেশিরভাগ প্রার্থীর সম্পৃক্ততা ছিল না। ফেনীর ছাগলনাইয়াতে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন মিজানুর রহমান মজুমদার। ৪৯,৯২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ মজুমদার পেয়েছেন ১,৩৪৯ ভোট, হারিয়েছেন তার জামানত। যারা প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিতরে একজন তো ঢাকায় থাকতেন, এলাকার সাথে যোগাযোগ ছিল না দীর্ঘদিন, হঠাৎ করে আসার কারণে হয়তো উনি ভোট পায়নি। আরেকজন যিনি আসেনও, উনি কেন পান না আমি জানি না, হয়তো ওই এখানে ওনার যোগাযোগ বা কমিউনিকেশন বা আদার্স মানুষের কাছে যাওয়াটা দুর্বল ছিল। ফেনীর 5 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন 30 প্রার্থীর 18 জন। এত কম ভোট পাওয়াকে মানতে পারছেন না পরাজিত প্রার্থীরা। একটা কেন্দ্রে আমার নিজের 65 জন আমার পারিবারিক লোক গিয়ে ভোট দিচ্ছে, সেখানে আমাকে ভোট দিল কত? 15টা। তাহলে বাকি সব অবস্থা থেকে আমার দলীয় লোক ছিল, কম বেশ হতে পারে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না। সচেতন মহলের দাবি মানুষের নির্বাচনের আগ্রহ কম ছিল। এছাড়া বেশিরভাগ প্রার্থী অপরিচিত মুখ ও ভোট প্রতিযোগিতাপূর্ণ হয়নি। ভোটের যে পরিবেশ, সে পরিবেশ ভোটারদের মন মতো হয় নাই, বিধায় ভোটাররা যাচ্ছে না, এবং ইলেকশন কমিশন এটার জন্য আন্তরিকভাবে কোনো কাজ করেছে এটা মানুষের চোখে পড়ে না। এই জন্য মানুষ ওই ইলেকশন কেন্দ্রিক কোনো চিন্তা চেতনা উৎসাহ নাই। জেলার 5টি উপজেলায় ভোট দিয়েছেন 5,24,380 জন ভোটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে ঝিনাইগাতিতে বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মিল্টন ও আমানুল্লাহ নামে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে 6 জন হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ কান্দুলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিল্টন রংপুর মেডিকেল কলেজ এবং আমানুল্লাহ স্থানীয় আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্বজনরা জানান, গজারমারি বিলে 2টি ছোট নৌকা নিয়ে ঘুরতে যায় 8 বন্ধু। হঠাৎ একটি নৌকা উল্টে 4 জন পানিতে পড়ে যায়। এ সময় তারা অন্য নৌকায় ওঠার চেষ্টা করলে সেটিও ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বিকালে মোট 4 জন পানিতে ডোবা রোগী যারা আসছিলেন, তাদের ভিতরে 2 জনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদের এখন হাসপাতালে চিকিৎসা চলছে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হচ্ছিল। আমরা সরাসরি সেখানে ছিলাম। ফরিদপুর সদরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর উপজেলা নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে পদ্মার দুর্গম চরে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে পড়েন হোসেন ব্যাপারী। তাকে হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে পাশের ডিক্রিচর ইউনিয়নে 2 দিনে 2টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী।
এ ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।